আইনজীবী হত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। চট্টগ্রামে কর্মবিরতিতে সহকর্মীরা দৃষ্টান্তমূলক বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি। আমাদের আইনজীবীর এই হত্যার বিচার যদি দ্রুত না হয়, আমরা তো যথারীতি ঘোষণা করে দিয়েছি আগামী রবিবার বরিশাল জেলা আইনজীবী সমিতিতে 12টা পর্যন্ত কর্মবিরতিতে থাকবো। ইসকন একটা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন। আমার আলিফ ভাইকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইসকন নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে সরকার। হাইকোর্টের হস্তক্ষেপের বিষয় নয়, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে আদালতের সন্তোষ। স্বৈরাচার পতন হলেও রয়েছে দেশ গড়ার চ্যালেঞ্জ, বললেন তারেক। সতর্ক থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। বিচারপতিকে ডিম ছুঁড়ে মারার ঘটনায় বিব্রত আদালত, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি। এবং কারাগারে বন্দী 5 শতাধিক বিডিআর সদস্যদের মুক্তি দাবি। 2 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ করবেন নিহতের স্বজনরা। আমার হাজবেন্ড আজকে 16 বছর ধরে কারাগারে, আমি একা দীর্ঘ জীবন যাবৎ কাটাচ্ছি। আমার বাবা জেলখানাতে মারা গেছে বিনা চিকিৎসা না পাওয়ানে। আমার ভাই আজকে জেলে আছে। আমাদের আজকে একটা আমাদের মুক্তি চাই আজকে বিডিআর গুলো। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও জেলায় জেলায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা। একই সঙ্গে দাবি তোলা হয় ইসকনকে নিষিদ্ধেরও। এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান আন্দোলনকারীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপুর প্রতিবেদন। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ফজলুল হক অ্যাভিনিউ ও কাকলির মোড় ঘুরে আদালতের মূল ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। সরকারি বরিশাল কলেজ ও অমৃতলাল দে কলেজের শিক্ষার্থীরাও নগরীর সদর রোড সহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করে। অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। আমাদের আইনজীবীর এই হত্যার বিচার যদি দ্রুত না হয়, আমরা তো যথারীতি ঘোষণা করে দিয়েছি আগামী রবিবার বরিশাল জেলা আইনজীবী সমিতিতে 12টা পর্যন্ত কর্মবিরতিতে থাকবো। ইসকন একটা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন। আমার আলিফ ভাইকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে এবং বিদেশিদের অনুপ্রবেশের সুযোগ করতে না পারে, সে কারণেই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। সাইফুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। শহর ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ ও মানববন্ধন করেন তারা। এদিন সকালে শরীয়তপুর জেলার উত্তরবাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শরীয়তপুর ওলামা পরিষদ। তারা সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসি ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানায়। আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্যরা। বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা সহ আরও অনেক আইনজীবী। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ জানান হাইকোর্ট। বলেন ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই। আদালত বলেন দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করছে, সামনেও করবে। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ চলছে সারা দেশে। এই ঘটনা নিয়ে চিন্তিত দেশের সর্বোচ্চ আদালত। তাই তো বুধবার হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। সেই সাথে এই হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থানও জানতে চাওয়া হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা ও গ্রেফতার বিষয়েও আদালতকে অবহিত করা হয়। এ সময় ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে জানান আদালত। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না বলেও জানান উচ্চ আদালত। সবকিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক নয়। আদালতও এই কথাই মনে করেছেন যে কিছু জিনিস বা বেশিরভাগ জিনিসই দেখা যায় যে সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার,
যেটাতে আদালতের কোনো এখতিয়ার নেই সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না। তো উনিও এই একই কথাই বলেছেন যে যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে। তো ওনারা বলেছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক ব্রিফিংয়ে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সমিতির সম্পাদক বলেন, এই হিন্দুত্ববাদী সংগঠনটি নিষিদ্ধ করা না হলে ভবিষ্যতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। আইনজীবীদের সুরক্ষায় আইন তৈরির দাবিও জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পতন হলেও রয়েছে দেশ গড়ার চ্যালেঞ্জ। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি একথা বলেন। তারেক রহমান আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের টিম গঠন করা হবে। আবারও চালু করা হবে নতুন কুড়ি অনুষ্ঠান। খেলাধুলা সহ যুব উন্নয়নে জোর দেওয়ার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, আমাদের পরিকল্পনা থাকবে। যে পরিকল্পনা আমরা নিয়েছি, এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব, তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব। ভারতীয় গণমাধ্যমগুলোতে ইসকন নিয়ে একটি প্রশ্ন তোলাই উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্য ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আর নিজেদের ক্ষমতা দীর্ঘ করতে আওয়ামী লীগ যেভাবে ইতিহাসকে বিকৃত করে নিজেদের উপযোগী বয়ান তৈরি করেছিল, তা থেকে বের হয়ে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে জাতির সামনে। সাইফুল রিপনের রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এত বড় আত্মত্যাগ যদি আমাদেরকে নতুন করে জাগরিত না করে, তাহলে আমাদের দেশের সামনে খুব বেশি আলো দেখা যাবে না। রাজনৈতিক নেতারা হুঁশিয়ার করেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পাল্টা অভ্যুত্থান চেষ্টার আলামত দেখা যাচ্ছে চারপাশে। সাইফুল ইসলাম আলিফের বর্বর হত্যাকাণ্ডের পরে চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ যে অসাধারণ সংযম দেখিয়েছে, যেটা একটা উস্কানি ছিল, একটা ধর্মের নামে, সম্প্রদায়ের নামে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, যেখানে অনেকে অপেক্ষা করছিল যে এর মধ্য দিয়ে প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা জারি রাখা যায় কিনা। চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ ধৈর্য, সংবেদনশীলতা, তারা সহনশীলতা এবং সমমর্মিতা সম্প্রীতির মধ্য দিয়ে নতুন একটা উদাহরণ আমরা তৈরি করেছি। সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সব সংস্কার শেষ করে যারা নির্বাচন চায় তাদের জনগণের উপর আস্থা নেই। অভ্যুত্থানের অর্জনকে এগিয়ে নিতে না পারলে বিপদগামী হওয়ার শঙ্কাও জানান তিনি। সংস্কার শেষ না করে আমরা যাব না, এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ। সবকিছু সংস্কার করে পরিষ্কার করে ফেলতে হবে। যারা এই কথা বলে, বিনয়ের সঙ্গে আমি বলতে চাই, তারা জনতার শক্তির উপরে ইমানদার নয়, বিশ্বাস রাখতে পারে না। আমি যদি ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা পরিবর্তন করে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা চালু করি, 10 বছর পরে দেশ দুনিয়ার বদল হলে নতুন সংস্কার লাগবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশকে ভয়ানক পরিস্থিতির দিকে নেয়ার চেষ্টা করছে। বর্তমান প্রেক্ষিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া একটি জটিল কাজ হলেও এ কাজটি এগিয়ে নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন। তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত
একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। 53 বছরেও ক্ষমতা হস্তান্তরের একটি শান্তিপূর্ণ ব্যবস্থা তৈরি করতে না পারা জাতির জন্য দুর্ভাগ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ঐক্য অটুট রেখে কিছুটা হলেও সামনে এগিয়ে যেতে হবে, নইলে ফ্যাসিস্টরা আবার ফিরে আসার সুযোগ পাবে বলেও হুঁশিয়ার করেন তিনি। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষ যেন একটু ভালো থাকে সে ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেজন্য অন্তত এইটুকু বলতে পারে, হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় গেছেন জামায়াত আমিরের নেতৃত্বের প্রতিনিধি দল। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয় নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের দর্শককে জানাবেন। যদি দেশের আসলে সার্বিক যে পরিস্থিতি, সে পরিস্থিতি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে ইতিমধ্যে জামায়াতের দর্শক, দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। মোহাম্মদ সাকিব যুক্ত ছিলেন আমার সাথে। দর্শক, এই মুহূর্তে জামায়াতের আমির ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচন নিয়ে আপনাদের আমি বলেছি, অলরেডি বলেছি ব্যাপারে উত্তর একেবারে একমত, এখানে কোনো দ্বিমত নাই, জাতীয় ঐক্য অবশ্যই থাকতে হবে। নির্বাচন নিয়ে জামাতের বক্তব্যটা কি আসলে? আমাদের বক্তব্য তো আমরা পরিষ্কার করেছি যে মিনিমাম সংস্কার যেগুলো দরকার, যেমন আমাদের 41 দফা দাবি আছে সংস্কারের, কিন্তু এই সরকারের জন্য আমরা 41 দফা দেইনি, আপনাদের মাধ্যমে আমরা মাত্র 10 দফা দিয়েছি, জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ড ওভার দিয়েছি। আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার, এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। আল্লাহ ধন্যবাদ সবাইকে, এখানে আমরা শেষ করতে চাই। জি, অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য। নির্বাচন নিয়ে কথা বলছিলেন জামায়াতের আমির, আমরা সরাসরি সেখানেই ছিলাম। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় গেছেন জামায়াতের আমির নেতৃত্বে প্রতিনিধি দল। দর্শক, সেটি আমরা দেখছিলাম। পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। বিচারপতিকে এজলাস কক্ষে ডিম ছুঁড়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। একই সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। প্রমাণ হলে আইনজীবীদের বার কাউন্সিল সনদ বাতিল ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হবে। এজলাসে বিচারপতিকে ডিম ছুঁড়ে মারার ঘটনায় বিব্রত আদালত। বৃহস্পতিবার দিনভর আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিল এই ইস্যু। এই ঘটনায় প্রধান বিচারপতির সঙ্গে 2 দফায় বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল ও আপিল বিভাগের বিচারপতিরা। বৈঠক শেষে প্রধান বিচারপতি বলেন, এজলাসের ডিম ছুঁড়ে মারার ঘটনায় সমগ্র বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সেই সাথে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সেখানে সিসিটিভি ছিল, কারা মুখোশ পরা ছিল, যেহেতু পরিচিত লোক হলে মুখোশ পরে থাকলে হচ্ছে তাকে চিনে যাবে। এখন অনেকে মুখোশ খুলে ফেলছেন, সেটা বেসিসে অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা সবাই একমত, তারা ছিলাম সবাই একমত হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় তিনি এই ঘটনার তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দেন। বলেন, অভিযোগ প্রমাণ হলে আইনজীবীদের বার কাউন্সিল সনদ বাতিল ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্য পদ রদ করা হবে। আমরা একটা তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো কোর্টে আরও লয়ার ছিল, পাশাপাশি সিসিটিভির ফুটেজও আছে, সেটার উপরে খুব তাড়াতাড়ি
রিপোর্ট দেবে, রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে হাইকোর্ট বিভাগে এজলাসে ডিম ছোড়াছড়ির ঘটনা ঘটে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 16 বছর ধরে কারাগারে বন্দী 5 শতাধিক বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানিয়েছেন বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করে বিডিআরদের স্বজনেরা। এদিকে আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করবে পিলখানায় শহীদ পরিবারের সদস্যরা, জানান আইনজীবী সাকিব রহমান। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। বিগত সরকারের নীল নকশায় ষড়যন্ত্রের ফলশ্রুতি স্বরূপ 16 বছর ধরে বিনা বিচারে কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন শতাধিক বিডিআর সদস্য। হত্যা মামলায় খালাস পাওয়ার পরেও বিস্ফোরণ আইনের মামলায় অনেকে এখনো কারাগারে বন্দি। কারো ভাই, কারো পিতা, কারো সন্তানের পক্ষে মানববন্ধনে দাঁড়ানো মানুষগুলো কতটা অমানবিকভাবে জীবনযাপন করছেন তারও বর্ণনা দেন পরিবারের সদস্যরা। আমার বাবা আজকে দীর্ঘ 16 বছর ধরে কারাগারে মারা গেছে। আমার 2 ভাই কারাগারে আজকে জেল খাটতেছে। বিডিআররা কেন জেল খাটছে? আজকে আমার হাজবেন্ড বিডিআর সদস্য পরিবার আমার বিয়ের 22 দিন পরে জেলে আসছে। ওনার কোনো মামলা নাই, উনি হচ্ছে শুধু বিস্ফোরকের জন্য আটকা পড়ছে। বিডিআর মামলা ছিল, ওটা 7 বছর ছিল, ওটাতে খালাস মানে 7 বছরের জেল হয়েছিল, তারপরে তো খালাস পেয়ে গেছে। আর হত্যা মামলা যা মামলা করেন সব কিছুতেই খালাস, শুধু বিডিআর বিস্ফোরক মামলার জন্য আটকা পড়ে রয়েছে। কোন আইনের ধারা উপধারা অনুযায়ী, কোন আইনের ধারার শাস্তির বিধান অনুযায়ী খালাসপ্রাপ্ত এই বিডিআরদের এখনো পর্যন্ত জেলের ঘানি টানতে হচ্ছে? ইতিমধ্যে 56 জন বিডিআর সদস্য শারীরিক ও মানসিক সমস্যায় ভুগে কারাগারে মারাও গেছেন। অন্যদিকে আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করবে পিলখানায় শহীদ পরিবারের সদস্যরা, জানান আইনজীবী সাকিব রহমান। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।